আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আজ আমাদের দেশ বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছি তাদের উদ্দেশ্য রেখেই আজকের এই ভিডিওটা করা। আমি গত ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে প্রবাসে থাকি আমরা। চলেই যেহেতু আসছি কিভাবে একটু বুদ্ধি খাটায়ে আয়টাকে ১০ গুণ বেশি করা যায়, ১০ গুণ বৃদ্ধি করা যায়। আরও বেশি বৃদ্ধি করা যায়। জাস্ট একটু বুদ্ধি। আর সেই বুদ্ধিটি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব বন্ধুরা। দেখেন, আমার জীবনটা, আপনার জীবনটা, জীবন কিন্তু একটাই। এই জীবনে কিছু একটা করতে হবে। হয় ছক্কা নয় ফাক্কা। আমার আপনার জীবন বয়স কত? কত? মানে বয়স এখন হই মুহূর্তে আমার হয়তো 46, 47, আপনার হয়তো কি? যাই হোক, বাঁচবো কতদিন? হয়তো 70, 80, 90, 100 অথবা 120। এর মধ্যে থেকে তো একটু কথা মাথায় রাখেন। লালন ফকির একটা কথা বলে গেছে, সময় গেলে সাধন হয় না, সময়ের ১ পুর অসময়ের ১০ পুর। যা ঘটনা ঘটাতে হবে এই সময়ের মধ্যে ঘটাতে হবে। আমি যদি বিদেশ গিয়েই থাকি, আমি এমন কিছু মেকানিজম করব, এমন কিছু করব যে মেকানিজমের মাধ্যমে, যে বুদ্ধিমত্তার মাধ্যমে আমার ইনকামটা হয়ে যাবে নিয়ার অ্যাবাউট প্রায় ১০ গুণের বেশি, 100 টাইমস হয়ে যেতে পারে। যদি আমি একটু বুদ্ধি খাটাই, সেই বুদ্ধিটি আজকে নিয়ে আলোচনা করব। এখানে ৩টা বিষয় নিয়ে কথা বলব। দেখেন, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি একজন ব্যবসায়ী, আমি একজন উদ্যোক্তা, আমি একজন ইউটিউবার। আচ্ছা, আপনাদেরকে নিয়ে চিন্তা করি কেন জানেন? আমার দেশের জন্য, আমার দেশের লোকজনের জন্য। জানি না আমার কথাগুলো আপনার কতটুকু কাজে লাগে। যদি কাজে লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক এবং শেয়ার এবং কমেন্টস করার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। খুব খুশি হব। দেখেন, ৩টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে, আমরা বিদেশে যাই, যাই চলেই যেতে গিয়েছি, মানে একটা কথা আসে না, নাচতে নেমে ঘুমটাতে লাভ কি? নাচতেই যখন নামছি ইচ্ছা নামবো, ঘুমটা আর দিব না। বিদেশ যদি এসেই পড়ছি আর মন খারাপ করবো না, লাভ নেই। অহেতুক টেনশন, ডায়াবেটিস বেড়ে যাবে, অসুস্থ হবো। আরে বেটা খাইছি যেহেতু, কে দেখবে আর কে দেখবে, মার গুলি। মানে কি, এমনভাবে কিছু করব, এমন কিছু কাজ করব যে কাজের বিনিময়ে আমার মালিক যেন খুশি হতে বাধ্য হয়। প্রথমে হচ্ছে ৩টা বিষয়। প্রথম বিষয় হচ্ছে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, মনোভাব। আমি একটা যে কোনো একটা বিষয়ে গেলাম, ধরেন রেস্টুরেন্টের বিষয়ে গেছি, অথবা হোটেলের বিষয়ে গেছি, অথবা বাগানের বিষয়ে গেছি, যে কোনো হোয়াট এভার ইট ইজ, আমি যে কোনো বিষয়ে গেছি, আমার তো একজন মালিক থাকবে। প্রথমে আমি এমন আচরণ করব, এমন দৃষ্টিভঙ্গি স্থাপন করব, এমন মনোভাব দেখো, এমন কাজ করব, আমার মালিক বাধ্য হবে আমার আচরণে, ব্যবহারে যেন সে প্লিজড হয়, যে ছেলে খুবই ভালো, অসাধারণ, একেই বিশ্বাস করা যায়। একেই বিশ্বাস করে, আপনি বিশ্বাস করবেন না। আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে খন্দকার জসিমউদ্দিন। তো ওনার কিছু কথা আমি শুনেছি। ওনার কথা যদি বলি, দেখেন, উনি বিদেশে গিয়েছিল, সৌদি আরব, বেশি না, সৌদি আরব। উনি আমাকে বলছিল যে আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথায় আমি এমন কিছু করেছি, এমন কিছু দেখাচ্ছি, আমার সৌদিয়ান আমাকে কাজ দিতে বাধ্য হয়েছে, যে একে দ্বারাই সম্ভব। সেই জসিম, আমার বন্ধু, সে বলল যে আমি প্রথম ৬ মাস, ১ বছর খুব কষ্ট করেছি, আনবিলিভেবল কষ্ট করেছি। আমার কান্না দেখে, আমার কষ্ট দেখে অনেকেই স্তব্ধ হয়ে গেছে, কিন্তু আমি নাসরবান্দা ছিলাম। সে বলছে যে আমার লক্ষ্য ছিল যে আমি এখান থেকে সফল হবই। শুধু একটা জিনিসকে চিন্তা করছে যে আমার এখান থেকে সফলতা আনতেই হবে। জীবনটা যদি কষ্টের, এসেই যেহেতু পড়েছি, বিদেশ যেহেতু এসেই পড়েছি, সুতরাং আমাকে কিছু একটা করতেই হবে। সে এমন আচরণ করছে, দৃষ্টিভঙ্গিটা এমন ছিল, মনোভাবটা এমন ছিল, সে কিছুই প্রতি একদম খুব ভালো মানুষের মতো আচরণ করেছে। তার দৃষ্টিভঙ্গি এবং সে মালিক এমনভাবে কনভিন্স করছে, সে মালিক তার সমস্ত ব্যবসার হিসাব নিকাশ থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাকে দিতে বাধ্য হয়েছে। সেই জসিম এক পর্যায়ে মালিক বলে যে, জসিম, তুই একটা কাজ কর। কি কাজ? আমার পুরো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব তুই নি, আমাকে প্রতি মাসে মাসে জাস্ট ৫ লক্ষ টাকা দিবি বা ১০ লক্ষ টাকা দিবি, আর বাকি তোর সব। দেখেন কপালটা কীভাবে খুলে যায়। সেই জসিমউদ্দিন খন্দকার ৩ বছরের মাথায় কোটি কোটি টাকা আর্ন করে। সে বাংলাদেশে এসে রাজার হালে দিয়ে জীবনযাপন করছে, ব্যবসা করছে। একটু চিন্তা করে দেখেন। আর আমরা যারা যাই, গিয়ে এমন একটা ভাব নেই, আমার দৃষ্টিভঙ্গি এমন থাকে,
মানে এমন একটা ইগো প্রবলেম, আমি এটা করবো কেন, আমি ওই করবো কেন, আমি বাড়িতে অনেক কিছু, আরে বেটা বাড়িতে তো অনেক কিছু আছে জানি, গেছাস কেন বিদেশ, তাহলে বিদেশ গেছি কেন? সুতরাং গিয়েই যেতে পড়েছি, আমার বাড়িতে কি আছে না আছে সব ভুলে যাব, কি আমি এমন কাজ করব, মানে আমার দৃষ্টিভঙ্গিটা এমন থাকবে যে আমাকে বড় হতে হবে, বড় যদি হতে চাও ছোট হও আগে। আমি আরেকটা গল্প বলি, গল্পটা ছিল এরকম, আমার একজন ট্রেনার ছিলেন, নাম ছিল, সে আমেরিকার প্রবাসী, মনির এইচ খান। উনি, সংক্ষেপে বলি গল্পটা, উনি ছিল একজন স্টুডেন্ট থাকা অবস্থায় সে প্রেম করে তার প্রেমিকার যখন বিয়ে হয়ে যায়, প্রেমিকা তাকে এসে বলে তুমি আমাকে বিয়ে করো। সে বলতেছে আমি তো কিছুই না, আমি তো স্টুডেন্ট, আমি এখন কীভাবে বিয়ে করবো, আমি তো বিয়ে করতে পারবো। সে বলতেছে যে আমার স্বামী তো আমেরিকা থেকে আসছে, মানে আমার হবু স্বামী, মানে আমার যাতে বিয়ের সাথে হবে হবু স্বামী তো আমেরিকা থেকে, সে তো অনেক টাকা আর্ন করে, তার কাছে তো আমার বাবা মা বিয়ে দিবে, কিন্তু তুমি এখন কী করবা? সে বলছে তুমি কী করবে এখন, আমি তো তোমাকে জীবনের সাথে বেশি ভালোবাসি, আমি তো পাগল হয়ে যাবো, কিছুই করার নেই। শেষ পর্যন্ত সেই মেয়েটি বিয়ে হয়ে যায় ওই আমেরিকান প্রবাসীর কাছে। সেই মনির এইচ খান চিন্তা করলো আমাকে আমেরিকা যেতে হবে, বাই হুক অর ক্রুক, আর্থিক অবস্থা তেমন ভালো না। সে বিভিন্ন দিকে চাকরি বাকরি কিছু টাকা আর্ন করে, আইএলটিএস করে, বিভিন্ন টেকনিকে সে আমেরিকার ঝড়টা পোস্ট করে, জাস্ট আমেরিকা যায় ওয়ার্ক বিষয়ে যায়। গিয়ে তার কথা ছিল সে রেস্টুরেন্টের কাজ পায়। রেস্টুরেন্টে কাজ পাওয়ার পরে সে বলতেছিল যে আমি রেস্টুরেন্টে যখন কাজটা পাই, আমি চিন্তা করে দেখি যে এখানে আমি সহ কয়জন লোক আছে। সে চিন্তা করলো আমি 19-15 জন লোক আছে। একজন ম্যানেজার, সেও জাস্ট হচ্ছে ওয়েটার, মানে খাবার বিতরণ করে, খাবার অর্ডার দিলে সে খাবারটা এনে দেয়, এমন টেবিল মুছে। সে চিন্তা করলো আমি যদি টেবিল মোছার দায়িত্ব আর খাবার বন্টন করার দায়িত্ব বা খাওয়ার দায়িত্ব যেহেতু পেয়েছি, আমি এমনভাবে কাজটা করব ম্যানেজার যেন বাধ্য হয় আমার প্রশংসা করতে। সে প্রতিদিন বাকি যে ওয়েটার থাকে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, ওকে খুশি করানোর জন্য অনেক সময় ওদের 3 থেকে 4 জনের কাজগুলো সে নিজে করে। সবার আগে সে অফিসে রেস্টুরেন্টে ঢুকে সে নিজে হাতে সকল টেবিলগুলি মুছে এবং প্রত্যেককে বলে রাখে কি জানেন, যে ভাই আপনি একটু বসে থেকে আমি সব কাজ করি। আপনি কেন করবেন, আপনার সিনিয়র ভাই না, ওই জুনিয়র না, আপনারা বসে থেকে আমি সব কাজ করি। মানে সে তারা বলার আগেই তার তো ভাব নেই, তাদেরকে বলে আপনারা সিনিয়র ভাই, আপনারা থাকেন, আমি সবগুলো টেবিল মুছি। সে সকালে সে টেবিল মোছা থেকে শুরু করে, ফ্লোর মোছা থেকে শুরু করে, সমস্ত রেস্টুরেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সব কিছু করে দিনের পর দিন, মানে রেস্টুরেন্টে কোথাও কোনো ময়লা নেই। এবং সে যে ভালো কিছু করতেছে এর জন্য কোনো বাহবা বা অহংকার বা দেমাগ বা কাউকে ফোটাতে সেরকম কাজটা করে না। তার কথা হচ্ছে যে একটা পর্যায়ে আমি ম্যানেজার এবং মালিকের চোখে পড়তে হবে আমাকে। যতক্ষণ পর্যন্ত আমি মালিকের এবং ম্যানেজারের চোখে না পড়বো ততক্ষণ পর্যন্ত আমি আমার সার্ভিসটা দিয়ে যাব। বিশ্বাস করেন, সেই মনির এইচ খান 1 মাস 2 মাস 3য় মাসের মাথায় চিন্তা করলো যে আমাদের রেস্টুরেন্টে দিন দিন সবার সাথে খুব সৌহার্দ্য মনোভাব, সবার কাজ করে দেয়, কারোর মধ্যে কোনো ঝগড়া নাই, সব কিছু সে চিন্তা করে, সব কিছু করে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেক সময় বলে যে স্যার যদি আপনার কখনো সমস্যা হয় আমাকে বলেন, আমি আপনার সাপোর্টটা দিয়ে দিব, স্যার আপনি চলে যান বাকি দেখেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোনো দিন মনিরকে দায়িত্ব দিয়ে চলে যায়, সে এমনভাবে দায়িত্বটা পালন করে মানে ম্যানেজার বুঝতে পারে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখে সব কিছু, গতকাল যে পরিমাণ সেল হয়েছে তার সাথে মনিরকে দায়িত্ব দেওয়ার পরে সেলটা আরও বেশি হয়েছে, তার মানে তার কোনো দোষ নেই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ করে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসুস্থ হয়ে পড়ল। তখন ম্যানেজার চিন্তা করলো যে এদের মাঝখান থেকে কাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া যায়। তখন সবাইকে প্রশ্ন করলো কাকে দিলে ভালো হয়। তখন সকল ওয়েটাররা এক বাক্যে বলল যে মনিরকে দেওয়া যায়। উনি খুব আস্থাশীল এবং বিশ্বাসী এবং পরিশ্রমী একটা ছেলে। তখন ম্যানেজার বাধ্য হয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দায়িত্ব দিল। এই যে দেখেন তার কপাল খুলতে শুরু হলো। এরপর থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পরে সে কাজ করতেছে, সেল শুধু বাড়তেছে। মালিক সাংঘাতিক খুশি। হঠাৎ করে 1 মাস 2 মাস পরে ম্যানেজার কোনো কারণে সে ছুটিতে যাবে। তখন মালিক বলল দেখো ম্যানেজার কাকে দায়িত্ব দিব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে আলটিমেটলি দায়িত্ব দেওয়া উচিত। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরকে কী করলো, ম্যানেজার হিসেবে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। দেখেন কপাল কীভাবে খুলে। সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দায়িত্ব পাওয়ার পরে গত 1 বছরে যা বেচাকেনি হয়েছে, মনির 1 মাস বেচাকেনি করে দেখাইছে যে রেস্টুরেন্টে কী পরিমাণ লাভ হয়। মালিক চিন্তা করলো আরে বাপরে বাপ, ম্যানেজার তার ছুটিতে থাকা অবস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনির, সে ম্যানেজার ভারপ্রাপ্ত ম্যানেজার, যে পরিমাণ শৃঙ্খলা, যে পরিমাণ সেল, এটা তো বিশাল কিছু। হঠাৎ করেই মালিক চিন্তা করলো আমি আরেকটা ব্রাঞ্চ করব, মানে আরেকটা রেস্টুরেন্ট করব। আরেকটা রেস্টুরেন্ট করে মনিরকে ম্যানেজারের দায়িত্ব দেয়, ওকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে দেয়।
কপাল কীভাবে খুলল, সেই মনিরের যেখানে ঢুকছিল মাত্র 2 লক্ষ টাকা বেতনে বাংলাদেশি টাকা, সেখানে তার রাতারাতি বেতন হয়ে যাবে 20 লক্ষ টাকা। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ বাড়ালো শুধুমাত্র কি বুদ্ধিমত্তা। এখানে 3টা জিনিস কাজ করছে। প্রথম কাজ করছে তার মনোভাব, দ্বিতীয় কাজ করছে তার বিশ্বাসী ফেথফুলনেস, সে এমন ট্রাস্ট আস্থা অর্জন করছে, তার মানে বিশ্বাসী হয়েছে কার মালিক পক্ষে, কার ওয়েটারদের, তাকে কেউ ভুল ধরতে পারে না, সবার কাজ সে করে দেয়, তার ভিতরে কোনোই ভুল নাই। তার মানে সে তাকে কেন সম্মান কেন স্নেহ করবে না, আদর করবে না। দেখেন তারপরে যে কাজটা করছে সে হচ্ছে প্রচণ্ড একজন পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াল, মানে প্রচণ্ড একজন পরিশ্রমী ছেলে। তার কোথাও মাথা ব্যথা, জ্বর, গলা ব্যথা, কোনো অজুহাত, কোনো কিছু নাই, কে কি কইলো না করলো কোনো সমস্যা নেই। যদি কেউ তাকে বকাও দেয়, সরি, কি পরিমাণ কাটিছি মেনটেন করে। দেখেন বড় যদি হতে চাও ছোট হতে হবে। দেখেন সেই মনির আমাদের কোনো এক ট্রেনিংয়ে বলছিলেন যে আমি মনির আজকে যখন যখন বের হই এক এক সময় এক এক আমার ড্রেসের সাথে গাড়ি ম্যাচিং করে গাড়ি নিয়ে বের হই, শুধুমাত্র আমি প্রবাসেই যদি আসি আমি কেন নাক ছিটকাবো, আমাকে তো কেউ দেখছে না, আমাকে দেখবে কি আমি বাংলাদেশে গেলে আমার টাকা আছে কিনা সেটা দেখবে। কেন ওইটার গিয়ে কি অনেক ড্রেন পরিষ্কার করে না, রাস্তা পরিষ্কার করে না, বাথরুম ওয়াশরুম পরিষ্কার করে না, কেন করে? যদি করে থাকে আমি কি করছি, আমি যে হোটেলে কাজ করছি, তা আমি কেন, আমি কাজ টাকা ইনকাম করতে। আমি আপনাদেরকে প্রত্যেকের প্রবাসী ভাইদেরকে বলতেছি দেশের বিদেশে যেহেতু চলেই গেছেন তার ওইভাবে কাজ করতে হবে, মালিককে খুশি করতে ভাব নিয়েন না। আর সারাক্ষণ মোবাইল নিয়ে ফটার প্যান ওই বউ কী করলো, মা কী করলো, ছেলে কী করলো, না, জাস্ট একটা সময়কে ফোনে কথা বলবো, এরপরে বলবো না। কারণ আপনি সারাক্ষণ ফোনে কথা প্যান করতে আসেন, তার মানে কি আপনি মালিক পক্ষে দেখো তুমি এসে আমার এখানে কাজ করতে, তুমি খালি প্যান করতে থাকো, তাহলে হবে না। তার মানে দেখেন আমি 2টা কথা বললাম, আমি যদি একই সময় একই শ্রম দিয়ে বিদেশে গিয়ে শুধু 1টা বছর কষ্ট করার পরে আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ 3 বছর যদি সময় দিই, 3 বছর যদি আমি কয়েক কোটি আর্ন করতে পারি, তাহলে আমি দেখবার দেশে এসে অনেক বড় একটা ব্যবসা দেবো দেশে করতে। তাহলে আমি কেন বছর পর বছর এরকম প্যান কেন করবো? আর বিদেশ যদি চলেই গেছেন, আমরা বউ কি করছে না সে একবারে খোঁজ নিয়ে লাভ নাই। আমরা মা কি করছে খোঁজ নিয়ে, বাচ্চারা কি করছে আমরা খোঁজ নিবেন, অবশ্যই নিবেন, কিন্তু ওই যে একটু সময়, এটা সারাদিন প্যান কেন করলে আমরা এদিকে হবে না ওদিকে হবে না, সব দিকে যাবে, মনটা খুব খারাপ। এমন হঠাৎ করে এমন একটা আপনার বাবা অথবা মা অথবা ওয়াইফ অথবা সন্তান এমন কিছু কথা বলে সারাদিন মন খারাপ থাকবে। সুতরাং আপনাকে এগুলো নখ দিয়ে যাও, কারণ আমি যদি কষ্ট করে চলে আসছি অনেক কথা কষ্ট করে টাকা পয়সা দিয়ে, ওখানে কিছু করতে হবে। অজস্র একটা আমার এলাকার কাছে একদম অশিক্ষিত, একদম সে কি করে জানেন, পাথরে ভাঙ্গার কাজ করে। সেই ছেলেটা হঠাৎ করে দেখেছি সে যেটা মানে আমি কি বলবো, অশিক্ষিত একটা লিমিট থাকে, সে তার মধ্যে কোনো অক্ষর কিনে নেয়, সেই ছেলেটা কোটি কোটি টাকা আর্ন করে। কীভাবে? সে শুধু পাথরের কন্ট্রাক্ট নেয়, পাথর ভাঙে, বিভিন্ন বিল্ডিংয়ে পাথর সাপ্লাই দেয়, টাইলস সাপ্লাই দেয়। আপনি চিন্তা করে দেখেন, শুধু বুদ্ধিমত্তা কোটি কোটি টাকা আর্ন করে, এলাকাতে কিছু জমি আর জমি কিনতেছে কি চরিত্রটা। তার মানে কি যে আপনি যদি বুদ্ধি প্রয়োগ করেন খাটান, তাহলে কিন্তু এই জন্যেই ওই ফোন দিব সাড়ে তেরো না, আমি অনুরোধ করে 3টা জিনিস, একটা হচ্ছে অ্যাটিটিউড, কাউকে বিশ্বাসী হন, মানে আপনার দৃষ্টিভঙ্গি ভালো থাক, আপনি কারো বিশ্বাসী হন, আপনি পরিশ্রমী হন, আপনার মধ্যে ইগো রাখেন না। এই কয়েকটা জিনিস অ্যাপ্লাই করে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। বিদেশে চলেই আসছি, আর যদি প্রয়োজন কোনো কথা বা কোনো কিছু শেখার প্রয়োজন হয়, আমার নাম্বারটা দেওয়া থাকবে ইউটিউবে, আপনি এখান থেকে নাম্বারটা আমাকে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আমি আপনাকে আরও কিছু বুদ্ধি শিখিয়ে দেবো। নেক্সট পর্বের জন্য আমি আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ, সেকেন্ড পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।